আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকদিন আগে, মানে সপ্তাহ দুয়েক আগে, 2 সপ্তাহ হবে, আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে বলেছিলাম ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনাকে ভারত দেশে পাঠাতে চাইছে। সেখানে আমি কতগুলো কথা উল্লেখ করেছিলাম, যে তার বয়স হয়েছে, তার এমনি বদ্ধ জায়গা থাকতে থাকতে তার মানসিক একটা চাপ তৈরি হয়েছে। তারপর ভারত দেখছে তার বয়স তত বাড়ছে, রিস্ক তত বাড়ছে। আজকে যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে পুরো দোষটা এসে ভারতের ঘাড়ে পড়বে। আমি ভিডিও শেষে কমেন্ট বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, যদি আপনারা পারেন একবার ওই লিঙ্কটা টাচ করে একবার দেখে নেবেন আমি তখন কি বলেছিলাম, আজ কি বলছি তার সঙ্গে কোনো মিল আছে কিনা। এখন তখন আমি একটা কথা তখন আমি উল্লেখ করিনি, ইচ্ছাকৃতভাবে উল্লেখ করিনি, কারণ ভারতের কাছে এখন যে কথাটা চারদিকে রটে বেড়াচ্ছে, তাকে মারার একটা পরিকল্পনা, ভারতের কানে এটা অনেক আগেই ছিল। সেটা আমি আপনাদের উল্লেখ করিনি, কারণ এটা ভাঙতে বলা হয়নি। এখন যখন বেরিয়ে গেছে, অনেকেই যখন বলছেন, তখন আমার আর বলতে বাধা নেই যে এরকম একটা পরিকল্পনা কিন্তু তৈরি হয়েছে, এবং সেটা বাস্তবায়ন কিভাবে হবে না হবে, চারদিক দিয়ে তার কিন্তু সিকিউরিটি কন্ট্রোল তার নজর রাখছে। এমনি তার নিরাপত্তা ত্রিস্তরীয় নিরাপত্তা বলা হয়, আমি আগেও আপনাদের বলেছি, মানে থার্ড লেয়ার। এখন যেখানে আছেন সেখানে 5th লেয়ার নিরাপত্তা তৈরি করা হয়েছে, মানে 5টা নিরাপত্তা বলা হয়, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে, সেই নিরাপত্তা বলা হয়। এখন উনি বিভিন্ন লোকের সঙ্গে এই সময়ের মধ্যে দেখা করেছেন, বিভিন্ন দলীয় নেতাদের সঙ্গে এই সময় দেখা করেছেন। এখন ভারত জানে যে আওয়ামী লীগের মধ্যেই আওয়ামী লীগের শত্রু লুকিয়ে আছে, এই দলের মধ্যেই আছে, সেটা প্রধানমন্ত্রীও জানেন, মানে আমি শেখ হাসিনার কথা বলছি, তিনিও জানেন। কিন্তু তিনি বাঁচতে পারছেন না কে সেই প্রকৃত মানে গদ্দার, কে নয়। ঠক বাঁচতে গাঁও যার যেমন হয়ে যায়, খড়ের গাদায় সূচ পড়লে খুঁজে বের করা যেরকম দায়, তেমনি যাকে বিশ্বাস করবেন সেই হয়তো পেছন দিক দিয়ে ছুরিটা মেরে দিল, যেমন বঙ্গবন্ধুর ক্ষেত্রে হয়েছিল। সে কথা আপনারা জানেন, ওনার সব থেকে বিশ্বস্ত মানুষ, যাকে বলে রেখে দিয়েছিলেন সন্তানদের এবং পরিবারের সবাইকে, আমার যদি কিছু হয় তার সঙ্গে যোগাযোগ করো, সেই কিন্তু খুনটা করেছিলেন। এখন যিনি বিশ্বাসের পাত্র, যাকে তিনি ডেকে পাঠাচ্ছেন, তিনি সত্যিই বিশ্বাসের পাত্র কিনা এখন ভারতের মনে সন্দেহ দেখা দিয়েছে। ফলে তাকে এমন একটা জায়গায় পরিবর্তন করে রাখা হচ্ছে, খোলামেলা জায়গা, এবং তার সঙ্গে এই ডিসেম্বরের মধ্যে আর কারোর যোগাযোগ করতে দেওয়া হবে না। মানে সে দলীয় নেতা হোক, কর্মী হোক, যেই হোক, একমাত্র তার পরিবারের লোক ছাড়া কাউকে দেখা করতে দেওয়া হবে না, শেখ পরিবারও নয়। কারণ ভারত আর কোনো রকম রিস্ক নিতে চায় না। ভারত অপেক্ষা করছিল বেঙ্গল ইলেকশনের উপরে, কারণ যত বাধা ছিল এই বেঙ্গল ইলেকশন, যতক্ষণ না পর্যন্ত বেঙ্গল জয় করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত
ভারত কিন্তু নিশ্চিন্তে থাকতো না, কারণ এপারে যদি গদ্দার থাকে, ওপারে যদি গদ্দার থাকে, দুই গদ্দারের সীমান্তের এপারে ওপারে যদি মিল হয়ে যায়, সীমান্তের কাঁটাতারের এপারের ওপারে অন্ধকারে, তাহলে পরে কিন্তু কোনো খেলাই ঠিক মতো হবে না, নিরাপত্তা নিশ্চিত হবে না। তো ওই কারণে আমি বলেছিলাম, বারবার বলে আসছিলাম যে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে নির্বাচনটা অবধি অপেক্ষা করতে হবে। নির্বাচন শেষ, 4 তারিখে ফল প্রকাশ, ফল প্রকাশের পর বোঝা যাবে যে বিজেপি ক্ষমতায় বসছে কিনা, এবং বসবে তো বটেই, কত আসন পেয়ে বসছে সেটাই হচ্ছে এখন কথা। আর একটা প্রশ্ন সকলের মনে উকি ঝুঁকি মারছে, এবং আপনাদের এই যে আখতার, ডিম আখতার, কোথাও বিদেশে গিয়ে ডিম খেয়েছিল, সে তখন এনসিপির হয়েছে, তা এখন পার্লামেন্টে ঢুকেছে, সে নাকি আশঙ্কা প্রকাশ করেছে যে যদি এখানে বিজেপি আসে তাহলে পরে আমাদের এখানে সমস্ত পাঠাবে, আমরা শরণার্থী সমস্যায় ভুগবো। তার মানে উনি স্বীকার করলেন যে বাংলাদেশিরা ভারতে রয়েছে, এটা মেনে নিলেন। আর আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশিদের ধরে ধরে এই যে এসআইআরে যারা বাদ পড়েছে তাদেরকে ধরে ধরে ফেরত পাঠানো হবে, সেই ভিডিওর লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, ওই পিন করা থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটাই হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যে রাতের অন্ধকারে গেট খুলে সমস্ত পার করব। উনি ওনার দেশেরটা বলেছেন, রাজ্যেরটা বলেছেন, আমি আমার রাজ্যেরটা বলছি, যে বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া গেট খুলে একদিকে যেমন হিন্দুদের ঢোকাবে, একদিকে পশ্চাৎ দেশে লাথি মেরে কিছু কয়েক লক্ষ লক্ষ আমাদের বাংলাদেশি যারা রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে পাঠানো হবে। এইবার ধরুন একটা ডেট দেওয়া হলো, এর মধ্যে স্বইচ্ছায় এসো, তোমাদের আমরা পাঠিয়ে দিচ্ছি। যদি বিকল্প ব্যবস্থা, একটা কি বিকল্প ব্যবস্থা শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদী সরকার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের মতো একটা প্ল্যান করেছেন, কঙ্গোর সঙ্গে কথাবার্তা হয়েছে, কঙ্গোয় কয়েক বিলিয়ন ডলার দিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেক বাংলাদেশির হাতে $2000 দিয়ে দেওয়া হবে, প্লেনে চাপিয়ে সোজা কঙ্গো। আমি তো বঙ্গোপসাগরে ফেলে দিতে পারি না একটা জীবিত মানুষকে, কোনো একটা জায়গায় তো পাঠাতে হবে। $2000 মাথা পিছু, তাও হচ্ছে 3 জন না 4 জন, স্বামী স্ত্রী এবং তার 2 সন্তান। আর যদি স্বামী স্ত্রী থাকে তাহলে 2 2 4, স্বামী স্ত্রী আর 2 সন্তান থাকলে $8,000। ওই 4টের বেশি 5টা 6টা 10টা আপনি সন্তান উৎপাদন করুন, 1 পয়সাও আপনি পাবেন না। কঙ্গোর টিকিটটি কিন্তু আপনার থাকবে, আপনি সোজা কঙ্গো চলে যান, ওখানে গিয়ে বসবাস করবেন। আর না হলে পরে আপনি সুস্থিরভাবে বাংলাদেশে নিজের দেশে গিয়ে থাকুন। এখন তার যে আশঙ্কা কিন্তু অমূলক নয়, কারণ আমি আশঙ্কার কথাটা কিন্তু আগেই শুনিয়ে রেখে দিয়েছি। এসআইআর কিন্তু এনআরসির মতো, এনআরসির প্রায় অর্ধেক হয়ে গেল, এরপরেই ভোটটা হয়ে গেলে হয়ে যাবে এনআরসি, যেটা হবে ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সেইটা হয়ে গেলে আরো ধরা পড়বে,
তার আগে যদি পালাতে পারে বা চলে যেতে চায়, তাহলে ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্টের অফিস, তাই ডিরেক্টর যারা আছে তারা বাকি ব্যবস্থা করে দেবে, করে দিলে তোমরা চলে যাও। তো মূল কথায় ফিরি, শেখ হাসিনার ব্যাপারটা। শেখ হাসিনার জন্য এখানে এমন একটা বাড়ি দেখা হচ্ছে, জায়গা দেখা হচ্ছে, যাত্রী সেটা অত্যন্ত বড়। আর ভারতবর্ষে বড় বড় জমিদার বাড়ি আর আপনার রাজপ্রাসাদের তো অভাব নেই। বড় বড় রাজপ্রাসাদ রয়েছে, যেগুলো মেনটেন করা, সুন্দরভাবে মেনটেন করা। যে কোনো একটা রাজপ্রাসাদে তাকে ঢুকিয়ে দেওয়া হবে, একদম নৌকর চাকর সমস্ত কিছু দিয়ে, সেক্রেটারি ফেক্রেটারি দিয়ে, ডাক্তার ফাক্তার দিয়ে, সেনার ওইখানে রেখে দেওয়া হবে। এবং নিরাপত্তা বলয় তো থাকবেই। তারপরে সেগুলো হচ্ছে, এটা থাকবে কোনো একটা বিমান ঘাঁটির আশেপাশে। এইবার আপনারা খুঁজুন যে বিমান ঘাঁটির আশেপাশে মহীশূর থেকে রাজস্থান অথবা পাঞ্জাব থেকে, রণজিৎ সিংয়ের পাঞ্জাব থেকে আর এদিকে কাশ্মীরের মহারাজা পর্যন্ত কোন অঞ্চলে কতগুলো রাজপ্রাসাদ রয়েছে যেখানে উনি থাকতে পারেন। এটা আপনারা চিন্তা করে আমাকে কমেন্টে জানাবেন। আমি দেখতে চাই আপনারা কজন ধরতে পারছেন। তবে হ্যাঁ, ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা ফিরবেন। আর তারেক রহমানের কি হবে সেটা আমি কালকে আপনাদের বলবো। আজকে শেখ হাসিনার ব্যাপারের মধ্যেই জিনিসটা আপাতত আবদ্ধ থাক। প্রথমে আপনাদেরকে একটা ফটো কার্ড দেখাই। এই ফটো কার্ডটা দেখেন, দৈনিক মানব জমিনের ফটো কার্ডে লেখা আছে কলাম জাইমার বই পড়া ফরিদুর রেজা সাগর। আমাকে সুদূর কানাডা থেকে আমার এক ছোট ভাই, স্নেহের ছোট ভাই, ফলোয়ার ছোট ভাই, এই ফটো কার্ডটা পাঠিয়েছে। এবং ফটো কার্ডের নিচে একটা লাইন লেখা, বেচারার দেশে তেলের দাম কি কম, কানাডা থেকে জানতে যাচ্ছে তেলের দাম কম কিনা। আমি দুই ভদ্রলোককে বুঝি না, চিনি তো, ফলো করি আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে। আজকে 25 বছর কি, শাইখ সিরাজ যখন মাটিও মানুষ বিটিভিতে করে, তো বেধম জনপ্রিয় উনি, মানে তার মাটিও মানুষ কৃষি নির্ভর অনুষ্ঠান, কিন্তু বাংলাদেশে অনেক মানুষই এটাকে একটা তিনি অন্য মাত্রায় নিয়ে গেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এরপরে চ্যানেল আই, শাইখ সিরাজ এবং ফরিদুর রেজা সাগরের উদ্যোগ, চ্যানেল আই তাদের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, বিশেষ করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিয়ে বহু আলাপ আছে বাংলাদেশে কৃষকের পেটে লাথি দেয়া নিয়ে, আলাপ আছে পার্বত্য অঞ্চলে কৃষককে জুম চাষ থেকে ফিরিয়ে আমের চাষে নিয়ে কৃষকের ভাগ্যে মহাসর্বনাশ ডেকে আনার। পার্বত্য অঞ্চলে বহু কৃষক আমি দেখেছি। আপনারা জানেন যে আমি পার্বত্য অঞ্চলে খুবই ঘোরাঘুরি করি, সুযোগ পেলে আমি সেদিকে ছুটে যাই। সেখানে আমি বহু কৃষককে দেখেছি, তারা শাইখ সিরাজকে নিয়ে আফসোস করে যে আমাদের তো এই দিন ছিল না, এরা আমাদেরকে জুম নষ্ট করে সেখানে আমের গাছ লাগানোর বুদ্ধি দিয়েছে। আরো নানান বিতর্ক রয়েছে, তবে তাদের একটা কারিশমা আমার কাছে খুব ভালো লাগে। সাংবাদিকতার সুবাদে তো আমি 97 সাল থেকে রাজনীতিকে লক্ষ্য রাখার চেষ্টা করি, রাজনীতির সঙ্গে, রাজনীতি না করেও রাজনীতির সঙ্গে। বাংলাদেশে বিএনপি সরকার যায়, আওয়ামী লীগ সরকার যায়, বিএনপি আসে, আবার আওয়ামী লীগ আসে, আবার বিএনপি আসে। শাইখ সিরাজ আর ফরিদুর রেজা সাগরের কোনো পরিবর্তন হয় না। তারা সব সরকারের সময় বেশ ভালো যান। আমি জানি না তাদের মধ্যে কি কারিশমা আছে। প্রত্যেক সরকারই খুব আপন মানুষ তারা। এই যে জাইমা রহমানকে নিয়ে ফরিদুর রেজা সাগর লিখেছেন যে জাইমার বই পড়া, পুরো লেখাটা পড়েছি। প্রতি পরতে ছন্দে আমার ওই ছোট ভাইটার প্রশ্নটাই আমার মনে এসছে যে বাংলাদেশে কি তেলের দাম কম। একটা ছোট্ট প্রশ্ন শুধু করতে চাই, তিনি যে জাইমার বই পড়া এখন এসে লিখেছেন 1 মে 2026-এ, বলেন তো দেখি, সেই যে টাকলা ফুয়াদ হিসাবে পরিচিত আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান যখন জাইমা রহমানকে নিয়ে খুবই আপত্তিকর কথা বলেছিলেন,
তখন আমরা তো ছিলাম, আমরা ওই কথাটা মাটিতে পড়তে দেই নাই। সে তখন তথ্য প্রতিমন্ত্রী, আমি 21 টেলিভিশনে চাকরি করি। তারপরে আমি ঝুঁকি নিয়ে আমার ব্লগে তখন জাস্ট একটা পিতার অনুভূতির জায়গা থেকে আমি প্রতিবাদ করেছিলাম। সঙ্গে সঙ্গে বাংলাদেশে অনেক মানুষ মোরাদ হাসানের সেই বক্তব্যে ছি ছি করেছিল। ইভেন কি তার যে নেত্রী শেখ হাসিনা, তিনিও তাকে সেই বক্তব্যের পরেই কিক মেরে কিক আউট করতে বাধ্য হয়েছিলেন। ফরিদুর রেজা সাগররা তখন কি লিখেছিলেন যে মোরাদ তুমি খারাপ বলেছো, জাইমা আমাদের সন্তানের মতো, জাইমাকে নিয়ে এটা বলা ঠিক হয়নি। বিচার চেয়েছিলেন, চাননি। আজকে অনুকূল পরিবেশে তিনি এসে লিখছেন। আমি 2-4 লাইন শুধু এই লেখার পড়ে শুনেই আপনারাও বুঝবেন যে তেলের দাম কম না বেশি। বাইরে সোনা ঝরা রোদ, ঢাকায় বিমানবন্দরে নেমেই অবাক বিস্ময়ে চেয়ে রইল জাইমা। এত সুন্দর বাংলাদেশ, মনে হচ্ছে সুন্দর রঙে শিল্পী কোনো ছবি এঁকেছেন। এই বাংলাদেশকে দেখে দূরে থাকতে বাধ্য হয়েছেন বেশ কয়েক বছর। শীত বাতাস বইছে, এটাই শীতকাল। দুচোখ মেলে অনেকদিন পর দেশকে দেখছেন জাইমা, প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন। মনে আছে ছোটবেলায় তিনি বইমেলায় যেতেন বাবার হাত ধরে। সেই বইমেলাতে কিনেছিলেন কিছু কার্টুন সিরিজ, ছোটদের গল্প আর ছড়ার বই। জাইমা জানেন যে কোনো নতুন কিছু জানতে হলে বইয়ের বিকল্প নেই। তারপর আরো এই টাইপের অনেকগুলো লেখা লিখেছেন। শেষে প্যারাটা হচ্ছে এরকম, বলছি 2004 সালের কথা। গল্পটি এই জন্যে বলা যে জাইমাকে নিয়ে তখন আমি লিখেছিলাম জাইমার বইমেলা নামে একটি ছোটদের বই। বইটির ইংরেজি ভার্সনও করা হয়েছিল। বইটি প্রকাশ করেছিল নামকরা প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। খুব ভালো কথা, 2004 সালে বিএনপি যখন ক্ষমতায়, তখন তিনি লিখেছিলেন জাইমার বইমেলা। এরপরে কেটে গেল 18টি বছর। তিনি আর জাইমার বইমেলা, শিশুবেলা, কালবেলা, অন্ধকার বেলা, জীবন যুদ্ধ বেলা, একটা প্রবাসী জীবন, কিছুই তো আর লিখেন নাই। এখন আবার বিএনপি ক্ষমতায়, এইবার তিনি লিখছেন জাইমার বই পড়া। বুঝেন দেখি। আমি জানি না প্রধানমন্ত্রীর পরিবার, তারেক রহমান পরিবার এই ধরনের, আমি কি তৈলমদ্দন বলবো, মানে এই যে অনুকূল পরিবেশে বলা। ফরিদুর রেজা সাগর বা শাইখ সিরাজের চ্যানেল আই আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কি পরিমাণ বঙ্গবন্ধু স্তুতি করেছে, মানে ওই যেই বঙ্গবন্ধু স্তুতিকে আমরা বাড়াবাড়ি বলি, যেটা অতিরিক্ত হয়ে গেছিল, সেই অতিরিক্ত বঙ্গবন্ধু স্তুতি, শেখ পরিবার স্তুতি, বেগম ফজিলাতুন্নেসার উপর স্তুতি। মানে আওয়ামী লীগ আমলে তো এমন হয়েছিল যে বঙ্গবন্ধুকে নিয়ে একটা বই যদি লেখা, শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত ফেলা গেছে। যে বাগের থাবা না কি থাবা লেখা বরিশালের এক ম্যাজিস্ট্রেটের বাবা 21 পদক পেয়ে গেছিল না, পরে বিতর্কের পরে সেটা নকল বইগুলা পরে বাতিল হয়েছে। এইরকম চ্যানেল আয়ে কত শত শো হয়েছে। তখন কি একবার মনে পড়েছে জাইমার জন্মদিন, তারেক রহমানের জন্মদিন, জাইমার বই মেলা বা জাইমার বই পড়া? তখন তো মনে পড়ে নাই। তো এখন আবার মনে পড়া কি সেই প্র্যাকটিস যে যেই সরকার চলে সেই সরকারের সাথে খুব ভালো যায় চ্যানেল আই পরিবারের? ভালো থাকবেন, সুস্থ। কারণ এই কথা কইলে আমাদের গ্রামে প্রবাদ আছে, কইলে মায়ে মায়ের খায়, না খাইলে বুঙা কইলে বাপে আইডা খায়। এখন উপর দিক থুতু দিলে নিজ দিকেই পরে, এখন তারা বিপদে, তাদের নিয়ে সমালোচনা করতে চাই না। তো তারা যে ভিতুর টিম, দল ক্ষমতায় না থাকলে, ও বিএনপিও তাই, দল ক্ষমতায় থাকলে সব বাঘ সিংহ, বাঘ ভাল্লুক, আপনার ডাইনোসর হয়ে যায়। ক্ষমতায় না থাকলে তারা কথা বলার মুরুদ নাই, একটা ফেসবুক পোস্ট দেওয়ার মুরুদ নাই, যখন দল ক্ষমতায় না থাকে। এই হচ্ছে সুবিধা নেওয়া। আচ্ছা, যখন লুটপাট করেছিল তখন শেখ হাসিনা অনুমতি নিয়েছিল? যখন আত্মীয় স্বজনের চাকরি দিয়েছিল, যখন জামাত শিবিরের চাকরি দিয়েছিল, তখন অনুমতি লাগছিল শেখ হাসিনা? আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশ? অনেকে বলে আমরা তো নির্দেশ পাচ্ছি না। আপনি বাড়ি ভাইকে কে নির্দেশ দিয়েছে এগুলো বলার জন্য? কে বলেছে আপনাকে ঘন্টায় ঘন্টায় আপনার ব্যবসা বাণিজ্য চাকরি রেখে এখানে সময় দেওয়ার? আমাকে কে বলে দিয়েছে? আমাদের কি কেউ বেতন দেয় যে তুমি এগুলো বলতে থাকো? আমাদের প্রতি জীবনের খালি তাদেরই জীবনের রিস্ক হয়ে যায়। আমাদের জীবন না, আমরা পাথর, তো আমাদের জীবন নাই, আমরা জড়। আমরা মায়ের পেট থেকে জন্ম হয়নি, আমরা মাটি ফেটে বেরোছি, আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, আমরা রোবট। সব সমস্যা বড় বড় নেতাদের। যুক্তি কি জানেন? সমস্যা আছে, কি সমস্যা?
2 লক্ষ সাইবার যোদ্ধা কোথায়? 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা ভাতা খাওয়া লোকগুলো কোথায়? আপনি শুধু নেতার কথা বলবেন কেন? সেলফি লীগ এখন কোথায়? তারা এখন কোথায়? বরং এই মুহূর্তে যারা কাজ করতেছে আওয়ামী লীগের পক্ষে, মানে আপনার আমার কথা বলি নাই, যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের পক্ষে এখন কাজ করতেছে জীবনের ঝুঁকি নিয়ে, সেটা ফেসবুকে করুক, রাজপথে করুক, মাঠে ময়দানে করুক, অফলাইনে অনলাইনে রাজপথে থাকুক, দেখবেন এরা নিঃস্বার্থ বেশিরভাগ, সুবিধা পায় নাই। ওই লোকগুলো এখন কাজ করতেছে। কিন্তু আমি জানি না যে যে লোকগুলো এখন মাঠে ময়দানে নিঃস্বার্থভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছে, তৃণমূল সহ আরো যারা, সব নেতাই যে গোপনে করতেছে তা না, কিছু কিছু তো বলতেছে। জানি না যে এই লোকদের যারা নিবেদিত, তাদের জন্য আসলেই দল সুসময় কিছু করবে কিনা, আমরা তা জানি না। এটাই হচ্ছে আমাদের দেশের সমস্যা। নেতারা সামনে আসতে ভয় পায়। তাদের এক একজনের নেতাদের দেখতাম গোষ্ঠী নিয়ে মিটিং হইতো, মানে ডাইনেস্টি, মনে করেন ফরিদ ডাইনেস্টি, বাড়ি ডাইনেস্টি, এরকম মিটিং হইতো ক্ষমতায় থাকা গেলে। সব আত্মীয় স্বজনের দাওয়াত দিয়ে বিভিন্ন জায়গায়। আমি চাইতেছি কি আমার ফ্যামিলি মিটিং হইতেছে। ফ্যামিলি কোথায় এখন সেই ফ্যামিলি? হাই রে, ওনলি গলিতে কত সেলফি লিক, কত ফটো সেশন লিক, এখন আর কাউরে খুঁজে পাওয়া যায় না, একটাও নেই। একটা ছবি তোলার জন্য নেতার জন্য জান দেয়া দেয়, সেই সেই সেলফি লিগও এখন নেই। নেতার কথা কি বলবেন? নেতারা তো তাদের তাদের জন্য তো সেই গান তো আগেই লেখা হয়ে গেছে। হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা নাম হবে। লেখার হবে না। কিন্তু এইবার বাড়ি ভাই আপনার ছেলে মেয়েদের বলে দেব, অত নালিয়া দেশের না, এই দিন নেই रहेगा। যারা মাঠে ময়দানে আছে, যারা কাজ করতেছে অনলাইনে অফলাইনে মাঠে ময়দানে প্রকাশ্যে, তাদের কাঁধে ভর দিয়ে আপনি ক্ষমতায় গিয়ে আবার হালুয়া রুটি খাবেন, ওই সুযোগ বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত কর্মীরা আর দিবে না। তারা এখন কথা বলা শিখে গেছে। আপনি গিয়ে চালায় গিয়ে মসনদে বসে যাবেন, এমপি হয়ে যাবেন, ওই সুযোগ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা দিবে না। পত্তনালী আদেশের না, ওই দিন যেন তারা ভুলে যায়। ওই দিন চলে গেছে, ওই দিন বাগে খেয়েছে, ওই দিন আর চলবে না। যাদের সাথে প্রকাশ্যে বা গোপনে কর্মীদের সাথে যোগাযোগ আছে, সত্যিই আছে, যারা সবই যে প্রকাশ্য করতে হবে তাও আমি বলতেছি না, কারণ এটা একটা দলের নীতি হইতে পারে না, সবই প্রকাশ্য থাকতে হবে। আপনার পলিসি মেকিং প্রকাশ্য তো হয় না, তাই না? তেমনি কিছু নেতা আন্ডারগ্রাউন্ডে কাজ করবে, কোনো সন্দেহ নেই, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। কিছু নেতা অবশ্যই আন্ডারগ্রাউন্ডে কাজ করতে হবে, তার সামনে বসবে না, এটা আমিও চাই। এমনকি আমিও চাই যে দল ক্ষমতায় থাকতেও তারা যেন সামনে না আসে, যেটা জামাত করে। জামাত এখন আপনি কি মনে করছেন জামাতের সবাই বের হয়ে আসছে? এখনো জামাতের লোক বিএনপির ভিতরে অনেক আছে, এখনো জামাতের লোক অনেকে আওয়ামী লীগের ভিতরে এখনো আছে। যেদিন তারা ক্ষমতায় যেতে পারবে এককভাবে, সেদিন তারা সব প্রকাশিত হবে, দেখতে পারবে। নাহলে মেজর আক্তার যখন জামাতে যোগ দিয়ে এলো কেন? একটাই মুক্তিযোদ্ধা আর্মি আছে, মিলিটারি, জামাতে যাওয়ার। আপনি মনে করছেন আর কেউ নাই? ওই কর্নেল ওলি যায়, একটাই আছে? আরো আছে। জামাত ক্ষমতায় গেলেই দেখতে পারতেন যে কারা, বিএনপির অর্ধেক চলে যাইতো জামাতে। জামাত কালকে পাওয়ারে আসলে দেখবেন যে বিএনপির অর্ধেক নাই। ওই শুধু ওই যে মালয়েশিয়ার কি ভুয়া ডক্টরেট নাকি ফেকু ডক্টরেট, ফয়জুর নাকি ময়জুর, সে জামাত থেকে চলে গেছে, ওরাই দেখছেন। শুধু জামাতকে ক্ষমতায় যেতে দেখেন, বিএনপির 50% লোক খুঁজে পাবে না, 50% খুঁজে পাবেন না আপনি বিএনপির, হাওয়ায় যাবে একদিনেই। দেখবেন সব ছিল গুপ্ত জামাত। এমনকি আওয়ামী লীগের 30% 20% চলে যেতে পারে, এখনো 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 চলে যাবে। নইলে জামাত কিভাবে এত বড় বড় কথা বলে আপনি মনে করেছেন? তারা শুধু গুপ্ত না তো, দেখেন না মৌলবীরাও তাদের আছে, বলে কোরআনের কথা, গুপ্তর কথা আল্লাহ কোরআনে 36 বার বলেছে, ফতোয়া দেওয়া শুরু করেছে। এদের আপনি তো, আমি ওই জন্য চাই যে আওয়ামী লীগের কিছু মানুষ আন্ডারগ্রাউন্ডে থাকবে, তারা কাজ করবে, এতে আমি দোষ দেখি না। কিন্তু সেই সংখ্যাটা হইতে হবে কম, প্রকাশ্যে থাকতে হবে বেশি। যারা প্রকাশ্যে রাজনীতি করেছেন, যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, দলের সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, তারা কেন মাঠে নামেন? আচ্ছা ধরলাম, তাদের ধরে নিলাম তার জীবনের ভয়েই বলতেছে না। আমাদের তো তাদের জীবন আছে, তারা জীবন্ত, আমরা হলাম জড়, আমাদের আর ভয় নেই, আমাদের কথা বাদ। তারা আরেকজনকে বলতে পারে না তুই এই কাজটা চালায় যা, আরেকজনকে দিয়ে করাক, তাহলেই তো হয়ে যায়। তাও তো করায় না তারা, তাও করানোর মুরত তাদের নেই। কিন্তু যেই না ক্ষমতায় আসবে, আপনি তখন দেখবেন যে নেতাদের বাড়ির কাজের বেটা বেটির অত্যাচারে এলাকায় থাকা যাইতো না, এত ক্ষমতা তাদের। এখন সে ক্ষমতা বানেরা কোথায়? গল্প করতো 500 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, এই করছে সেই করছে, তারা এত ক্ষমতা, এত টাকা প্রতিদিন ইনকাম, কই তারা এখন? তারা এখন কোথায়? তো এটাই হচ্ছে সমস্যা, দলকে আদর্শিক হইতে হবে। আসলে আদর্শ ধারণ না করলে আপনি ধনী হন, শিক্ষিত হন, জ্ঞানী হন, মূর্খ হন, কালো হন, ধলা হন,
মোল্লা হন, নাস্তিক হন, আদর্শিক দলীয় ভাবে যদি আদর্শকে ধারণ না করে সেটা টিকবে না। এখন যারা আছে, এখন যারা আওয়ামী লীগের আছে, কাজ করতেছে, এরা আদর্শ ধারণ করে, তাই তারা বলতে সাহস পায়, কথা বলে লিখে আমরা দেখতেছি। আবার অনেকেই বলে, যেমন আমাকে কয়েকদিন বলে, কয়, আত্মগোপনে আছে তো, লুকায় লুকায় তো পারো। আমি বলছি, আপনি লুকায় থাকে বলেন, আপনার না করছে কেনা, আপনার বাইন্দা রাখছে, আপনি অস্ট্রেলিয়া থাকেন, আপনারা বলবো কি আপনি অস্ট্রেলিয়া থাকেন, তো তারা অস্ট্রেলিয়া যায় না কেন? অস্ট্রেলিয়া যায়, তারা কথা বলুক দেখি। যারা বলে যে, যেমন ওই যে অরুণা বিশ্বাসকে নাকি কেউ বলছে যে, তিনি লাইভে এসে বললেন, অরুণা আপা বললেন যে, তারা নাকি কেউ বলছে যে বিদেশে থেকে এগুলো বলা যায়, তারা বিদেশে যাক। আমেরিকা থেকে অরুণা বিশ্বাস কি একাই থাকে কানাডায়? কানাডাতে কি একাই থাকে? তারাও পালায়, কানাডায় আওয়ামী লীগ নাই। একটা উদাহরণ দিই আপনাকে, সবচেয়ে আমার বেদনার, যেটা আমি ফেসবুকে বহুবার লিখেছি। আনোয়ার আনোয়ার মুকুল ভাই, আপনি চিনবেন তাকে। 90 দশকের ছাত্র আন্দোলনের নেতা, তিনি বাংলাদেশ নেতা ছিলেন, আনোয়ার খুব মুকুল ভালো, ভাই। আমার বর্তমানে খুব ভালো বন্ধু। কিন্তু যাক বহুদিন তাহলে যান। তার হ্যাঁ, সাথে কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই, হাই হ্যালো নাই, এই জি মাহমুদুর মান্নার এই ভূমিকার কারণে। জি। না, আমার সাথে আবার এখনো আছে। আনোয়ার হক মুকুল ভাই আমাকে খুবই স্নেহ করেন, এখনো করেন। তো এই আনোয়ার মুকুল ভাই বঙ্গবন্ধুর খুনিকে বক্সিং মেরেছিলেন কানাডায়। ক্যান ইউ ইমাজিন? আওয়ামী লীগের লোক ছিল না, আওয়ামী লীগের লোক ছিল না, অথচ তাকে নিয়ে কেউ কোনোদিন কথা বলে নাই। এত বড় বীরত্ব দেখিয়েছে। কানাডা তো দূরের কথা, বাংলাদেশে জামাতের মুখে ঘুষি মারছে, বক্সিং মারছে, আওয়ামী লীগের লোক কয়জন পাবেন আপনি? নিজামির পোলারে কে বক্সিং মারছে? সাইদিকে কে বক্সিং মেরেছে? বঙ্গবন্ধুর খুনির আত্মীয় স্বজনকে কে বক্সিং মেরেছে? বাংলাদেশেই তো সাহস পায় নাই। কিন্তু কানাডার মতো জায়গায় কত বড় ঝুঁকি নিয়েছেন আনোয়ার হোসেন মুকুল ভাই। তিনি বক্সিং মেরে, মামলায় তার কত টাকা খরচ হয়েছে জানেন? তার কানাডা থেকে ডিপোর্ট করতে এরকম অবস্থা হয়ে গেছে। কতদিন মামলার ঘানি টানতে হয়েছে। বঙ্গবন্ধুর খুনিকে ঘুষে, বঙ্গবন্ধুর খুনিরা তখন আর প্রকাশ্যে বেরোচ্ছে না। আওয়ামী লীগের লোক ছিল না। তাহলে যারা বলেন যে বিদেশে, বাড়ি ভাই বিদেশে আছে, অরুণা বিশ্বাস বিদেশ আছে, আপনি বিদেশে যান, আপনার আত্মীয় বিদেশে নাই, আমরা জানি না? আপনার মামা, খালু, ভাই, পোলা, মেয়েরা কোথায়? আপনি একটু বলেন, বিদেশে কি আপনিও বলেন দেখি। আপনার তো মুরত নাই ফেক আইডি দিয়ে কিছু করার। জামাতের মতো বট বাহিনীর মতো একটা বট বাহিনী বানান। আপনার তো হাজার হাজার কোটি টাকার মালিক। ঢাকার অমুক এরিয়া আপনার, তমুক এরিয়া আপনার, নারায়ণগঞ্জ আপনার, রাজশাহী আপনার, চিটাগাং আপনার, ফরিদপুর আপনার, সবকিছুই আপনার। একটা ফেক আইডি বানাই বলেন না কথা আপনি দেখি, তাও তো মুরদে বলায় না। আর আমাদের বলেন আমরা আত্মগোপনে থাকি, কথা বলি। আর আপনাদের মতো যদি আমাদের সুযোগ সুবিধা থাকতো, একাই যথেষ্ট ছিলাম। এমনিতে আমাদের ঘুম হারাম করে দিয়েছি একাই, বিএনপিরও ঘুম হারাম করে দিতাম, আমাদের যদি আপনাদের মতো নিরাপত্তা এবং সিকিউরিটি থাকতো, আপনাদের মতো অ্যাবিলিটি থাকতো, ঘুম হারাম করে দিতাম। কিন্তু আমাদের, তারপরও আমাদের দোষ। যাই হোক, আমাদের দোষ দেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যে সকল মন্দ কাজ হয়েছে, খুবই বাজে কাজ হয়েছে, তাদের মধ্যে অবশ্যই প্রধানতম বিষয় হলো মব তৈরি করা এবং মব তৈরি করে মব সন্ত্রাসের মাধ্যমে মানুষের যে লোভ, লালসা, কামনা, বাসনা, এগুলো চরিতার্থ করা। এই মব করে কত নারীর সম্ভ্রম নষ্ট করা হয়েছে, কত শিক্ষা প্রতিষ্ঠান ছারখার করে দেওয়া হয়েছে, কত ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়েছে, মব করে কত সংসার ভেঙে দেওয়া হয়েছে। এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কিভাবে যে কান্নার রোল বয়ে গেছে, সেটি নিয়ে আগামীতে হয়তো মহাকাব্য রচিত হবে। এবং সেই কাব্যে ভিলেন হিসেবে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আগামীতে থাকবে, এই বাংলায় ওইরকম ভিলেন আর কখনো তৈরি হয়নি, যে একটা পুরো সমাজকে নষ্ট করে দিয়েছে, রাষ্ট্রকে নষ্ট করে দিয়েছে, পুরো সিস্টেমটাকে একেবারে ওলট পালট করে দিয়েছে। এই ইউনূস জামানাতে আরও একটা কাজ হয়েছে, সেটা হলো মারাত্মকভাবে অশ্লীলতা, অশ্রাব্যতা, এটি রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। যে কোনো সম্মানিত জ্ঞানীগুণী লোক তাকে গালমন্দ করা, তার সঙ্গে যৌনতা জড়িয়ে দেওয়া, পোলাও কোরমার সঙ্গে মলমূত্র, আবর্জনা একত্রে মিলিয়ে মানুষকে খেতে বাধ্য করা। এবং যে কোনো মানুষ সে সমাজের যেই পর্যায়ে রয়েছে, ডাজ নট ম্যাটার, যখনই আপনার পছন্দ হবে না তাকে আপনি নির্বিবাদে
অকথ্য, অশ্লীল, অশ্রাব্য ভাষায় গালাগাল দিতে পারবেন, এই স্বাধীনতা ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে অবারিত করা হয়েছিল। এবং সেই স্বাধীনতার কারণে তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে 1, 2, 3, 4 তারেক রহমানের ঢ্যাসমার। অর্থাৎ এই যে সমকামিতা শুধু বিষয় না, পুরুষ ধর্ষণের, এবং যেন তেন পুরুষ নয়, রাজপুরুষ ধর্ষণের যে উন্মত্ততা, রাজাকে ধরতে হবে। আমরা এতকাল যে নিজেদের কাম চরিতার্থ করেছি, কখনো নিজেদের যৌন উন্মাদনা চরিতার্থ করার জন্য, বা কখনো প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য, কখনো সমাজকে নষ্ট করার জন্য আমরা যে ধর্ষণ কর্ম চালাই, সেটা কখনো পুরুষের উপরে যায়, কখনো নারীর উপরে যায়। কিন্তু যে সমাজে পুরুষকে ধর্ষণ করা হয় বা পুরুষের সঙ্গে পায়ুষ্কাম করা হয়, এ সমাজ, সে রাষ্ট্র, সে জাতি, সে দেশকাল ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, এবং সে জাতিকে পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন রীতিমতো গজব নাজিল করে ফেরেশতা পাঠিয়ে জমিন উল্টে দিয়ে শেষ করে দিয়েছে। কিন্তু আমরা অতীতে যেটা দেখেছি সেটি হলো, মানে এই ধরনের মন্দ কাজ, জেনা, ব্যভিচার, এগুলো সমাজের একটা নির্দিষ্ট লেভেলে এগুলো মানে প্রচলিত ছিল। কিন্তু কোনো নবীকে, কোনো রাসূলকে, কোনো রাজাকে, কোনো বাদশাকে, কোনো মন্ত্রীকে সেখানে ধর্ষণের শিকার হতে হয়েছে, কোনো রানীকে ধর্ষণের শিকার হতে হয়েছে, এই ধরনের নজির প্রাচীন জামানাতে, ফেরাউন জামানাতে, কোনো অসভ্য জামানাতে ছিল না। সাধারণত দুর্বলের উপরে এই জিনিসগুলো করা হয়। কিন্তু ইউনূসের জামানাতে যেটা হলো, যে সবচেয়ে শক্তিশালী যে মানুষগুলো আছে তাদেরকে ধর্ষণ করতে হবে, সে নারী হোক কিংবা সে পুরুষ হোক, তাদেরকে ধর্ষণ করতে হবে। এজন্য বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, আলোকবর্তিকা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলোক ছড়াবে, আমাদের গর্বের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আক্রমণ চালানো হলো। 1, 2, 3, 4 তারেক রহমানের ঢ্যাসমার, তারেক রহমানকে ওটা করো। তখন তিনি প্রধানমন্ত্রী হননি। এই যে তিনি প্রধানমন্ত্রী হবেন, তার আগেই তাকে অপমানিত, লাঞ্ছিত করার যে প্রক্রিয়াটা, যে অভ্যাসটা যারা শুরু করেছে, সে অভ্যাস তারা কিন্তু বন্ধ করেনি। সেকেন্ড থিং হলো, তাদের আরেকটা স্লোগান তারা ওই সময়টাতে শুরু করেছিল, টিনের ছেলে কাউয়া অমুক আমার ঢ্যাস। মানে নারীর যে জননেন্দ্রিয়, নারীর যে যৌনাঙ্গ, সেই যৌনাঙ্গের সঙ্গে আপনাকে তুলনা করা হলো। যদিও যৌনাঙ্গ আমাদের সবারই জন্মস্থান, আমাদের মা, সেই মা এবং সেই যে যৌনাঙ্গ, যৌনকর্ম, সেখান থেকে আমাদের জন্ম হয়েছে, ডাজ নট ম্যাটার। কিন্তু মূল ব্যাপার হলো, এটি আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন, এটির ব্যবহার সীমিত করেছেন, এটিকে একটা সিস্টেমের মধ্যে রাখা হয়েছে। কিন্তু সেটাকে আপনি একটা পোর্ট্রেট করে আমার গলায় ঝুলিয়ে দেবেন, আমার মুখে ঝুলিয়ে দেবেন, এবং আমাকে পুরো একটা হিউম্যান বডি, একজন মানুষ, একজন সম্মানিত মানুষ, তাকে আপনি সেই যৌনাঙ্গের সঙ্গে তুলনা করবেন যে এই পুরোটাই, তার হোল বডি, পায়ের নখ থেকে মাথা পর্যন্ত একটা যৌনাঙ্গ। সেই যৌনাঙ্গতে কী হয়? মূত্র পড়ে, সেই যৌনাঙ্গতে ঋতুস্রাব হয়, সেই যৌনাঙ্গ দেখতে বিশ্রী, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সব আপনি একজন সম্মানিত লোকের দিকে আপনি ছুড়ে দেবেন। এবং সেই যে কাজগুলো, সেই কাজগুলো ইউনূস জামানাতে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের বাসার সামনে দাঁড়িয়ে যখন মেয়েরা চিৎকার করে এই স্লোগান দিয়েছে, টিনের চালায় কাউয়া ফজলু আমার অমুক, টিনের চালায় কাউয়া তারেক আমার অমুক, এই যে স্লোগানগুলো দেওয়া হয়েছে, সেই স্লোগানগুলো যারা দিয়েছেন তারা তওবা করেননি, তারা অনুশোচনা করেননি, অনুতপ্ত হননি, এবং তারা নিরস্ব হননি, বরং তাদের ক্ষমতা আরও বেড়েছে। তারা এই যে বর্তমান জামানাতে কতটা দুর্নিবার হয়ে পড়েছে এবং কতটা যাকে বলে অশ্লীল এবং অশ্রাব্য হয়ে পড়েছে, তার প্রমাণ আপনারা লক্ষ্য করবেন যে স্বয়ং জামাতের আমির, স্বয়ং তারেক রহমান,
তার কন্যা জাইমা রহমান, তাদেরকে নিয়ে যে অশ্লীলতা শুরু হয়েছে, অশ্রাব্যতা শুরু হয়েছে, এই অশ্লীলতা অশ্রাব্যতা ওই ইনুস জমানাতে যা কিছু হয়েছে তা কেবল স্লোগানের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা এগুলো শুধু স্লোগান দিয়েছে, মানুষকে ইনফ্লুয়েন্স করেছে, আমরা এই কাজ করতে চাই, উই ক্যান ডু দিস, আমরা এটা করতে পারি, বা উই মাস্ট ডু ইট, আমরা এটা করবো, কিন্তু তারা করেনি। কিন্তু এই জমানাতে এসে তারা সেই কাজগুলো করার চেষ্টা করেছে। অথচ আমি ধারণা করেছিলাম, আশা করেছিলাম, এক্সপেক্ট করেছিলাম যে একটি রাজনৈতিক পট পরিবর্তনের পর, একটা গণতান্ত্রিক পরিবেশ আসার পর দেশের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ হবে, সুন্দর হবে। কিন্তু সেটা এলোমেলো হয়ে গেছে, উলটপালট হয়ে গেছে। তো যাই হোক, এই কাজগুলো আবার এই যে নতুন করে যে সরকারের 2 মাসের মাথায় নতুন করে শুরু হয়েছে, এবং বিশেষ করে এই পার্লামেন্টে যারা বক্তব্য দিয়েছেন, খুব চৌকুশ বক্তব্য দিয়েছেন, সেটা জামাতের লোক দিন বা বিএনপির লোক দিন, বা বিএনপির সাথে যারা জড়িত আছেন দেন, যেমন পার্থ বক্তব্য দিয়েছেন, সালাউদ্দিন সাহেব দিয়েছেন, তারপর ফজলুর রহমান সাহেব দিয়েছেন। এ সকল মানুষদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তাদের কর্ম, তাদের ইতিহাস, তাদের জীবনের যা কিছু ভালো, সব কিছুতেই তারা, এই যে তাদের প্রতিপক্ষ যারা ইনুস জমানাতে গালাগালিতে এক্সপার্ট হয়েছিল, তারা এই 1, 2, 3 এবং টিনের ছেলে কাউয়া এই জায়গাতে এখন তারা নিয়ে আসছে। একটা জাতির একটা বিরাট অংশ যখন ধর্ষণ করার জন্য পাগল হয়ে যায়, একটা জাতির বিরাট অংশ যখন অশ্লীলতার মধ্যে নিজের সার্থকতা, সফলতা খুঁজে বেড়ায়, কোনো মানুষকে পরাজিত করার জন্যই তাকে গালি দিতে হবে, কোন মানুষের সঙ্গে আমি পারছি না, দূর থেকে আমার তীর ছুঁড়তে হবে, সরাসরি যুদ্ধ করব না, অনেক দূর থেকে আমি শুধুমাত্র তীর ছুঁড়ব, এই যে শক্তি প্রদর্শন, এই শক্তি প্রদর্শন একটা জাতির জন্য অন্ধকার ডেকে নিয়ে আসে। আমাদের এই দেশের হাজারো সমস্যা, আমাদের এই দেশের একই সঙ্গে হাজারো সম্ভাবনা আছে, কিন্তু এই যে সম্ভাবনাগুলোকে নেতৃত্ব দেবে কারা? সরকার। এই মুহূর্তে সরকার নেতৃত্ব দেবে। এখন সরকারে যে সকল কর্মকর্তা আছেন, মন্ত্রী আছেন, এমপি আছেন, যখনই আপনার তাদের কাউকে পছন্দ হচ্ছে না, সঙ্গে সঙ্গে আপনি শব্দ বোমা ছুঁড়ে দিচ্ছেন, গালাগাল করছেন, কার্টুন আঁকছেন, এবং এআই দিয়ে বিভিন্ন রকম ভিডিও তৈরি করছেন। আমি দেখলাম যে এখানে যত, আমি নাম বলবো না, সিনিয়র মন্ত্রী আছেন, সিনিয়র জামাত নেতা আছেন, সিনিয়র সেই এমনকি প্রধানমন্ত্রী আছেন, তাদের সবার অশ্লীল অশ্রাব্য ভিডিও এআইয়ের মাধ্যমে তৈরি করে তার সঙ্গে খুব আজে বাজে গান দিয়ে যেভাবে ছাড়া হচ্ছে, আমাদের সমাজের থেকে রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছে। যেমন ধরুন, ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছেন। আর এই দাবির প্রেক্ষিতে তাকে নিয়ে কি হচ্ছে দেখেন, জাস্ট ইন্টারনেটে গিয়ে একটু দেখেন কি হচ্ছে। কিংবা ধরুন, ফজলুর রহমান সাহেব বলছেন যে আমাকে জামাতের লোকজন ফজা পাগলা ডাকে, এবং তিনি মহান মুক্তিযুদ্ধ নিয়ে চমৎকার বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য দেওয়ার পর তাকে নিয়ে ইন্টারনেটে এখন কি ধরনের ট্রল হচ্ছে। আন্দালিব রহমান পার্থ, তারুণ্যের প্রতীক, তো তিনি এই সংসদে বেশ কয়েকটি ভালো বক্তব্য দিয়েছেন, বিশেষ করে 2টো বক্তব্য, এইবার অধিবেশনে একটি বক্তব্য এবং প্রথম দিকে রাষ্ট্রপতি ভাষণের পর তার যে প্রারম্ভিক বক্তব্য, এটি নিদারুণভাবে বিএনপির যারা সমর্থক তাদেরকে উজ্জীবিত করেছে। এবং পার্লামেন্টারি সিস্টেমে এই ধরনের ইনফ্লুয়েন্সিয়াল বক্তব্য সবসময় রেকর্ড হয়ে থাকে। এখন এই বক্তব্য যাদের ভালো লাগেনি, তারা এই তরুণ রাজনীতিবিদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তার কণ্ঠস্বর, তার আচরণ, এগুলো সব নিয়ে ট্রল করছে। তার বাবা কি করতেন, তার মা কি করতেন, তিনি কখন কি কথা বলেছেন, তার কোন আত্মীয়, তার শ্বশুর শাশুড়ি ইত্যাদি নানা বিষয়গুলো নিয়ে। আসলে এই জিনিসগুলো না একটা মানুষের যে কর্মের যে স্পৃহা, এটা নষ্ট করে দেয়। আপনি যাই বলেন না কেন, এখন আমার কথাই বলি, ধরুন আপনি আমাকে, আমার একটা বাবা আছে, মারা গেছেন, আমার মা আছেন বৃদ্ধা, আমার ছেলেমেয়েরা আছেন, আত্মীয় স্বজন আছেন, এখন আপনি সবাইকে নিয়ে ট্রল করলেন, সবাইকে নিয়ে ট্রল করলেন। সব পরিবারে কিন্তু গরিব আত্মীয় স্বজন থাকে, সব পরিবারে ধনী থাকে, সব পরিবারে একটু দূরসম্পর্কে গেল চোর গুন্ডা বদমাশ সবই থাকে। এখন এই জিনিসগুলো নিয়ে যখন ভীষণভাবে ট্রল করা হয়, ঢোল বাজানো হয়,
চারিদিকে অমুক অমুক ছেলে, চিনি চোরের ছেলে, অমুক চোরের ছেলে, এর সাথে টাকা মেরে দেওয়ার ছেলে, যা যে বাজে সব কথাবার্তা, এগুলো যখন খুব ব্যাপকভাবে হয় তখন আসলে মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জাতিকে দেওয়ার মতো যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো আর বের হয় না। এখন এই জিনিস শুরু হলো মারাত্মকভাবে কিন্তু ইউনূসের আমলে, এমনকি শেখ হাসিনার জামানাতে, আগের সরকারগুলোতে, এরশাদের জামানাতে এই জিনিসগুলো ছিল না। ইভেন এরশাদকে নিয়ে যে আমরা স্যাটায়ার করতাম বা কথাবার্তা বললাম, দেয়ার ওয়াজ এ পোয়েট্রি, তাকে নিয়ে কবিতা লেখা হতো, সব শালা কবি হবে, তাকে নিয়ে পদ্য লেখা হতো, দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য, তো এইরকম জিনিস, তাকে নিয়ে কার্টুন তৈরি হতো, বিশ্ব বেহায়া। কিন্তু কখনো কোনো অবস্থাতেই মানে তার বাবা মা আত্মীয় স্বজন এগুলোকে নিয়ে কোনোদিন ট্রল করা হয়নি, কোনোদিন বঙ্গবন্ধুর বাবা মাকে নিয়ে ট্রল করা হয়নি, জিয়াউর রহমানের বাবা মাকে নিয়ে কখনো আমাদের এই সমাজে ট্রল করা হয়। কিন্তু এখন তারেক রহমান সাহেবের দাদা কোথায় মারা গেছেন, দাদি কোথায় মারা গেছেন, তার জন্ম কোথায় হয়েছে, পাকিস্তানে না বাংলাদেশে, এই বিষয়গুলো নিয়ে এখন খুব নিষ্ঠুর আলোচনা হচ্ছে, খুব বাজে আলোচনা হচ্ছে। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। আমাদেরকে বসতে হবে, গোল হয়ে বসতে হবে, আমাদেরকে জনমত তৈরি করতে হবে, যারা এই ধরনের কাজকর্ম করে তাদেরকে ঘৃণা জানাতে হবে, এবং তারা যেভাবে আমাদেরকে ঘৃণা করে ঠিক ওইভাবে নয়, ইন্টেলেকচুয়ালি যেন তারা রেকটিফাই হন, তারা আলোর পথ দেখেন, এবং সেই আলোর পথ যদি আমরা তাদেরকে দেখাতে না পারি তাহলে আমাদের সবার জীবনে 1 2 3 4 হয়ে যাবে, এভরিবডি, এবং আমাদের সবার টিনের চালের কাউয়ার পরবর্তী শব্দ, আমাদের মুখষষ্টব, আমাদের দেহষষ্টব, আমাদের নেত্র মানে চোখ মুখ সব যৌনাঙ্গে পরিণত হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের আকাশপথ, বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দরগুলো কেবল যাত্রী পরিবহনের কেন্দ্র নয়, এগুলো রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর অন্যতম সংবেদনশীল ও প্রতীকী অংশ। সাম্প্রতিক সময়ে দেশের 8টি বিমানবন্দরে নিরাপত্তা সতর্কতা বাড়ানো নিয়ে যে সংবাদ প্রবাহ তৈরি হয়েছে তা একদিকে যেমন জনমনে কৌতূহল তৈরি করেছে, অন্যদিকে অপ্রয়োজনীয় উদ্বেগ ও গুজবেরও জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে ঘটনাটিকে কেবল শিরোনামের ভেতরে সীমাবদ্ধ না রেখে বরং এর কাঠামো, প্রেক্ষাপট এবং বাস্তবতা বিশ্লেষণ করা জরুরি। প্রথমেই যে বিষয়টা স্পষ্টভাবে বোঝা দরকার সেটা হলো এই ধরনের নিরাপত্তা সতর্কতা কোনো বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা নয়। বিশ্বের প্রায় সব দেশেই বিমানবন্দর নিরাপত্তা একটা চলমান, ডায়নামিক এবং ইন্টেলিজেন্স নির্ভর প্রক্রিয়া। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলে, যেখানে ভূ রাজনৈতিক উত্তেজনা, সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক জঙ্গিবাদ বিরোধী কাঠামো একে অপরের সঙ্গে জটিলভাবে যুক্ত, সেখানে বিমানবন্দর নিরাপত্তা সবসময় উচ্চ সতর্কতায় থাকা দরকার বা থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুধু দেশের প্রধান প্রবেশদ্বার নয়, এটা আঞ্চলিক কানেক্টিভিটির একটা গুরুত্বপূর্ণ হাব। পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ অন্যান্য বিমানবন্দরগুলো ক্রমশ আন্তর্জাতিক গুরুত্ব পাচ্ছে। ফলে এই স্থাপনাগুলোর নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন নিয়মিতভাবেই করা হয়। সাম্প্রতিক ঘটনায় যা দেখা যাচ্ছে তা মূলত একটা প্রোটোকল ভিত্তিক উচ্চ সতর্কতা ব্যবস্থা। পুলিশের পক্ষ থেকে একটা সতর্ক বার্তা বা ইনপুট আসার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিকভাবেই তাদের নিরাপত্তা স্তর বৃদ্ধি করেছে। এটা কোনো সংকটের প্রতিক্রিয়া নয়, বরং একটা পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থাপনায় এটাকে বলা হয় প্রিভেন্টিভ এসকেলেশন, অর্থাৎ সম্ভাব্য ঝুঁকি থাকুক বা না থাকুক সতর্কতা বাড়িয়ে রাখা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তথ্যের ব্যাখ্যা। বিভিন্ন সংবাদ মাধ্যমে একই ঘটনাকে ভিন্ন ভিন্ন শিরোনামে উপস্থাপন করা হয়েছে। কোথাও বলা হয়েছে জঙ্গি হামলার আশঙ্কা, কোথাও বলা হয়েছে সতর্কতা, আবার কোথাও বলা হয়েছে স্বাভাবিক নিরাপত্তা জোরদার। এই ভিন্নতা থেকেই জনমনে বিভ্রান্তি তৈরি হয়। বাস্তবে নিরাপত্তা সংস্থাগুলোর কাজ হলো সম্ভাব্য ঝুঁকি আগেভাগে চিহ্নিত করা, এবং সেটি সত্য হোক বা ভুল অ্যালার্ম, তাদের প্রতিক্রিয়া একই ধরনের সতর্কতামূলক হয়।
বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির বিশ্লেষণ করলে দেখা যায় গত কয়েক বছরে জঙ্গিবাদ কাঠামো অনেকটাই দুর্বল হয়েছে। বড় ধরনের সংগঠিত হামলার সক্ষমতা কার্যত নেই বললেই চলে। তবে এর অর্থ এই নয় যে ঝুঁকি পুরোপুরি শূন্য। নিরাপত্তা বিশ্লেষণে একটি ধারণা আছে, লো প্রবাবিলিটি হাই ইম্প্যাক্ট থ্রেট, অর্থাৎ সম্ভাবনা কম হলেও প্রভাব ভয়াবহ হতে পারে। এমন ঝুঁকি কখনো উপেক্ষা করবার নয়। বিমানবন্দর এই শ্রেণীরই একটা স্থাপনা। অন্যদিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটও এখানে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ভূ রাজনৈতিক উত্তেজনা, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং কিছু ক্ষেত্রে উগ্রবাদী নেটওয়ার্কের পুনর্গঠনের চেষ্টা, এই সব মিলিয়ে আঞ্চলিক নিরাপত্তা সংস্থাগুলো সবসময় সতর্ক অবস্থায় থাকে। বাংলাদেশের মতো ট্রানজিট দেশগুলোর ক্ষেত্রে এই সতর্কতা আরও বেশি প্রযোজ্য। এখন প্রশ্ন আসে, এ ধরনের সতর্কতা জনমনে আতঙ্ক তৈরি করা উচিত কিনা? উত্তর হলো না, কারণ নিরাপত্তা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ দিক হলো ট্রান্সপারেন্সি অফ প্রিপেয়ার্ডনেস, অর্থাৎ প্রস্তুতি স্বচ্ছতা। জনগণকে জানানো হয় যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে আস্থা তৈরি হয়। কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন এই তথ্য রাজনৈতিক বা আবেগপ্রবণ ব্যাখ্যার মাধ্যমে অতিরঞ্জিত হয়ে যায়। আরেকটা বিষয় হলো মিডিয়া ইকোসিস্টেম। আমাদের সংবাদ পরিবেশনে প্রায় দেখা যায় নিরাপত্তা সংক্রান্ত সংবাদ দ্রুত ভাইরাল হওয়ার প্রবণতা রাখে। হাই অ্যালার্ট, জঙ্গি আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতা, এই শব্দগুলো আলাদা করে মনোযোগ আকর্ষণ করে। কিন্তু এই শব্দগুলোর প্রশাসনিক অর্থ অনেক সময় সাধারণ ধারণার থেকে ভিন্ন। উদাহরণ হিসেবে বলা যায়, হাই অ্যালার্ট মানে সবসময় হামলা আসন্ন নয়। অনেক ক্ষেত্রে এটা শুধু পর্যবেক্ষণ ও চেকিং বাড়ানোর নির্দেশ না। এই বাস্তবতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কমিউনিকেশন ম্যানেজমেন্ট। নিরাপত্তা বজায় রেখে তথ্যের ভারসাম্য রাখা একটা অত্যন্ত সূক্ষ্ম কাজ। একদিকে জনগণকে আশ্বস্ত করতে হবে, অন্যদিকে অপারেশনাল তথ্য ফাঁস করা যাবে না। বাংলাদেশের বিমান বন্দর ব্যবস্থাপনায় সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তিগত উন্নয়নও উল্লেখযোগ্য। আধুনিক স্ক্যানিং সিস্টেম, সিসিটিভি নেটওয়ার্ক, বায়োমেট্রিক যাচাই এবং ডিজিটাল নজরদারি ব্যবস্থা অনেকটাই শক্তিশালী হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন ও কাস্টমস প্রক্রিয়াতেও ধীরে ধীরে আধুনিকীকরণ ঘটছে, ফলে নিরাপত্তা ঝুঁকি আগের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রিত। তবে প্রযুক্তি যতই উন্নত হোক, মানবিক ফ্যাক্টর এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইন্টেলিজেন্স শেয়ারিং, ফিল্ড রিপোর্টিং এবং নিরাপত্তা বাহিনীর সমন্বয়, এই তিনটি স্তম্ভের উপরই পুরো সিস্টেম দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক সতর্কতার ঘটনাটিও মূলত এই ইন্টেলিজেন্স ভিত্তিক সমন্বয়ের একটা উদাহরণ। এখন একটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজনৈতিক ও সামাজিক ব্যাখ্যা। নিরাপত্তা বিষয়গুলোকে অনেক সময় রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করবার প্রবণতা দেখা যায়, কিন্তু বাস্তবে নিরাপত্তা সংস্থাগুলোর সিদ্ধান্ত সাধারণত রাজনৈতিক বক্তব্য থেকে আলাদা একটি টেকনিক্যাল ফ্রেমওয়ার্কে তৈরি হয়। এখানে অনুমান নয়, ডেটা ইনপুট এবং রিস্ক অ্যাসেসমেন্ট কাজ করে। তবে একটা বাস্তবতা উপেক্ষা করা যায় না, জনমনের নিরাপত্তা সংক্রান্ত যে কোনো বার্তা দ্রুত প্রতিক্রিয়া তৈরি করে। তাই রাষ্ট্রের দায়িত্ব শুধু নিরাপত্তা নিশ্চিত করা নয়, বরং সেই নিরাপত্তার সঠিক ব্যাখ্যা জনগণের কাছে পৌঁছে দেয়া। এখন সামগ্রিকভাবে যদি আমরা এই ঘটনাকে বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় এটি কোনো সংকট নয়, বরং একটা রুটিন সিকিউরিটি আপগ্রেড। পুলিশ সদর দপ্তরের ইনপুট, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এবং বিমানবন্দরগুলোর নিরাপত্তা বৃদ্ধি সবই একটা স্ট্যান্ডার্ড অপারেশনাল রেসপন্সের অংশ। তবে এর মধ্যেও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, সেটা হলো আমাদের নিরাপত্তা কাঠামো যত উন্নত হচ্ছে, ততই তথ্য ব্যবস্থাপনার গুরুত্ব বাড়ছে। কারণ আধুনিক যুগে নিরাপত্তা শুধু বাস্তব নয়, এটা পারসেপশন বা ধারণার উপরও নির্ভর করে। যদি জনগণ মনে করে নিরাপত্তা নেই, তাহলে বাস্তবে নিরাপত্তা থাকলেও আস্থা তৈরি হয় না। আবার যদি অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি হয়, তাহলে সেটি সামাজিক অস্থিরতা বাড়াতে পারে। তাই রাষ্ট্র, মিডিয়া এবং নাগরিক সমাজ, এই তিন পক্ষেরই দায়িত্ব আছে একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি
করার। সবশেষে বলা যায়, বিমানবন্দর নিরাপত্তা বৃদ্ধি কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং এটা একটা সচেতন রাষ্ট্রীয় প্রক্রিয়ার অংশ। আতঙ্ক নয়, বরং সচেতনতা এখানে মূল বিষয়। নিরাপত্তা বাহিনীর কাজ হলো ঝুঁকি আগেভাগে চিহ্নিত করা, আর সমাজের কাজ হলো সেই প্রস্তুতিকে সঠিকভাবে বোঝা। বাংলাদেশ এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং তথ্যের সঠিক ব্যাখ্যা, এই দুটো বিষয় সমানভাবে গুরুত্বপূর্ণ। একটিকে বাদ দিয়ে অন্যটি পূর্ণতা পায় না। তাই এই ধরনের ঘটনাকে আতঙ্কের চোখে না দেখে বরং একটা পরিণত রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অংশ হিসেবে দেখা উচিত। আকাশপথ সবসময় উন্মুক্ত, কিন্তু সেই উন্মুক্ততার পেছনে থাকে কঠোর নিরাপত্তার স্তর। সেই স্তর যত দৃঢ় হবে, রাষ্ট্র তত বেশি স্থিতিশীল থাকবে। এটাই বাস্তবতা। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।